আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক। আগামী সপ্তাহেই বাংলাদেশে আসছে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীদের একটি দল। Delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. জুলাই অভ্যুত্থানের সাহসী ভূমিকা আর আহত হওয়া অনেক সম্মুখ যোদ্ধাই নেননি স্বীকৃতি। অভিযোগ, গত 2 বছরে অনেকটাই ভুলিয়ে দেওয়া হয়েছে সে সময়ে বীরত্বগাথা। ইতিহাস থেকে সব মুছে দেওয়ার চেষ্টা। তো এরকম যদি হয় আসলে ইন ফিউচারে এটাকে আর কেউ ধারণও করবে না। ছেলেটা বেঁচে আছে না মারা গেছে এটা কিন্তু কেউই দিন শেষে খোঁজ নেয়নি। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল টিএফআই সেলে। জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব ওয়ানের আজকের যে আয়নাগর সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হাম উপসর্গে সিলেট, ময়মনসিংহে আরো 3 শিশু মৃত্যু। মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি চিকিৎসকদের 80% বেশি যুক্ত প্রাইভেট প্র্যাকটিসে। কর্মজীবনের বেশিরভাগ সময় দেন বেসরকারি হাসপাতালে। সাধারণের সেবা নিশ্চিতে কঠোর নীতিমালার তাগিদ। প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে তো প্রাইভেটে আসা। ওখানে গিয়ে রোগীরও চাপ থাকে বেশি, বা আমাদের সমস্যাগুলো ডাক্তার ওইভাবে শোনেও না। সরকারকে ধীরে ধীরে চিকিৎসা হইতো। নিয়োগের পূর্বেই ঠিক করে নিতে পারেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবে না। রেকর্ড দামে বিক্রি হচ্ছে পোলাওয়ের চাল। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বেড়েছে চাহিদা। অসাধু চক্রের দাপট বন্ধের আহ্বান ক্যাবের। হঠাৎই স্পেনের সিওতা ভূখণ্ডে আসা অভিবাসন প্রত্যাশীদের 50,000ই ফিরে গেছেন নিজ দেশে। গুঞ্জন আকস্মিক ঢলের কারণ ইসরায়েলের ষড়যন্ত্র তত্ত্ব। বয়কট হুমকির মুখে বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করলেন ফিফা সভাপতি। 64 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করা হবে কমিটি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে মার্কিন দূত সার্জিও গোর জানিয়েছেন বাংলাদেশে লগ্নি করতে আগ্রহী তার দেশের বিনিয়োগকারীরা। এজন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে একটি প্রতিনিধি দল। এই বৈঠকের মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। উল্লেখ করে মার্কিন দূত জানান, প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক ফলপ্রসূ হয়েছে। 3 দিনের ঢাকা সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর। সকাল 9:30টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শুরু হয়, চলে প্রায় 45 মিনিট। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আগ্রহের বিষয়। এজন্য বিনিয়োগের সম্ভাব্য খাত যাচাই করতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসবেন মার্কিন বিনিয়োগকারী একটি দল। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের কাছে বৈঠক নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান মার্কিন দূত। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week.
We have lowered our travel advisory for Bangladesh. সার্জিও গোর বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ বিকেল নাগাদ ঢাকা ছাড়বেন তিনি। এর আগে নেপাল ও শ্রীলঙ্কাও সফর করেন মার্কিন এই দূত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই মানে একটি প্রেরণা, একটি উদ্যম আর হাজারো জানা অজানা বীরত্ব গাথা। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হলো, তবু এখনো বিচার স্বীকৃতি নিয়ে আছে প্রশ্ন। জুলাই আন্দোলনে সাহসের যোগান দিয়েছিলেন যারা, তাদের অনেকেই নেননি কোনো স্বীকৃতি। জুলাই অভ্যুত্থানের 2 বছর কেমন দেখছেন তারা, সেটাই দেখব সুমাই ঐশীর রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান মাথায় এলেই ঠিক কোন কোন চিত্র চোখের সামনে ভেসে ওঠে? গুলি খাইছে একটা। জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণার চিত্র ছিলেন যারা, তাদের মধ্যে অনেকেই এখন রাজনীতি এবং ক্ষমতার বলয় থেকে নিজেদেরকে সম্পূর্ণ আলাদা রেখেছেন। তাদের থেকে শুনবো 2 বছরে জুলাইকে কতটা ধারণ করা সম্ভব হলো। আচ্ছা, জুলাই অগ্নিকন্যা খ্যাত এই নুসরাতকে মনে আছে? জুলাইয়ের উত্তাল একদিনে এভাবেই পুলিশের প্রিজন ভ্যানের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নুসরাত। কিছু কিছু জায়গায় অলরেডি আপনার জুলাইকে ধারণ করা যে পোস্টারগুলো আছে সেখানে নির্দিষ্ট দলের ব্যানার মানে পোস্টার লাগানো। জুলাইয়ের অদম্য সেই অভিজ্ঞতার উপর ভর করে এখন নুসরাত অনেকটাই সাহসী। তবে তার মতে এই 2 বছরে জুলাইকে অনেকখানি ভুলিয়ে দেয়া হয়েছে। গতবার প্রত্যেকটা ডে সুন্দরভাবে সরকারিভাবে পালন করা হয়, কিন্তু এই বছরে সেটা কিছুই হয় নাই। একটা বছরের মধ্যে এত গ্যাপ, এটাকেই হয়তো বলে কালচারাল ফেসিজম, মানে ইতিহাস থেকে সব মুছে দেওয়ার চেষ্টা। তো এরকম যদি হয় আসলে ইন ফিউচারে এটাকে আর কেউ ধারণও করবে না। জুলাই আন্দোলনের সময় এই ছবিটার কথা মনে আছে নিশ্চয়ই। এই যে এইখান থেকে আমি আসলে একটা টিন ছুটাই, টিনটা ছুটাই আসলে এইখানে নিয়ে টিনটাকে 2 ভাগ করি। এরপরে ওইখানে ছিল পুলিশ ছিল, প্রশাসন ছিল ওইখানে, আর প্রশাসনের পাশে ডান পাশে ছিল আপনার আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন এরা। সশস্ত্র ও প্রশিক্ষিত পুলিশ বাহিনীর সামনে ঠুনকো এক টুকরো টিন নিয়ে বীরত্ব চিত্তে দাঁড়িয়েছিলেন নাসির। জুলাই যোদ্ধা হিসেবে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি না পেলেও আক্ষেপ নেই তার। মানে আমরা তো পিছনে ছিলাম অনেক, তো প্রশাসনের কিভাবে পিছনে নেওয়া যায়, আমরা আসলে কিভাবে একটু সামনে আগাতে পারি। আর টিনের ভিতরে যখন এসে ছড়াগুলিগুলো পড়তেছিল তখন বৃষ্টির ফোঁটার মতো আসলে আওয়াজ হচ্ছিল, খুব ভালো লাগতেছিল। বাট ওই সময় আমার হাতে, কপালে, তারপর বিভিন্ন জায়গায় আপনার এই ছড়াগুলিগুলো আমার লাগছে। আমার বিষয়টা অনেকেই দেখছে, বিশ্বের অনেক জায়গায় মানুষ দেখছে, কিন্তু এই যে ছেলেটা বেঁচে আছে না মারা গেছে, এটা কিন্তু কেউই দিন শেষে খোঁজ নেয়নি। জানা অজানা এমন অসংখ্য ত্যাগ আর সাহসী ঘটনাই জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। তার কতটাই বা সামনে এসেছে আর কতটাই বা আমরা জানি। সময়ের সঙ্গে সঙ্গে সেসব অজানা বীরত্ব গাঁথাগুলো সামনে আসুক, অপরাধীদের বিচার হোক, সেই দাবি এখন আপামর জনতার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকেও টিএফআই সেলে রাখা হয়েছিল। তদন্তে তা বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে র্যাবের গোপন বন্দিশালা টাস্কফোর্স ইন্টারোগেশন সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম এবং টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা। চিফ প্রসিকিউটর বলেন, যারা আয়নাঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। টিএফআই সেলের গুমের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট আসামি 17 জন। তাদের মধ্যে 10 জন অভিযুক্ত সেনা কর্মকর্তা গ্রেফতার আছেন। তারা তখন র্যাবের দায়িত্ব পালন করেছিলেন। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, এম খুরশিদ হোসেন ও মোহাম্মদ হারুন অর রশিদ এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক। এর আগে 21 জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ টিএফআই সেল পরিদর্শনের আবেদন মঞ্জুর করেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। আরও অনেক বিষয় আমরা পর্যায়ক্রমে পাচ্ছি। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে উত্তরা র্যাব 1 কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, র্যাবের টিএফআই সেল পরিদর্শনে গিয়ে বিচারপতি, আইনজীবীরা কি দেখলেন, চিফ প্রসিকিউটর কি জানালেন এই বিষয়ে? মারফি, র্যাবের টিএফআই সেল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর কিছুক্ষণ আগেই কথা বলেছেন। মূলত আজকে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলের 29টি কক্ষ ছোট বড় মিলিয়ে তারা পরিদর্শন করেছেন। আমরা দেখেছি প্রতিটি কক্ষ 2 ফিটের কম রয়েছে, কিছু কিছু রয়েছে 1.5 ফিট 2 ফিট করে করে, আবার ওয়াশরুমও রয়েছে এক একটির ভেতরে। অর্থাৎ এত ছোট কক্ষে একজন মানুষকে বন্দি করে রাখা হয়েছিল বছরের পর বছর ধরে। 5 আগস্টের পরে যখন সরকার এই রাজনৈতিক পট পরিবর্তন হয়, অনেক বন্দি মুক্তি পেয়েছিল। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমেরও একটি মামলা চলমান রয়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জন আসামি রয়েছেন। সেখানে তৎকালীন যারা র্যাবে কর্মরত ছিলেন, সেনা কর্মকর্তা, তাদেরকে অভিযুক্ত করে বিচার করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মূলত এই টিএফআই সেল পরবর্তীতে সংরক্ষণ করা হবে কিনা এরকম একটি শঙ্কা থেকেই মূলত ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর এই ট্রাইব্যুনালের বিচারপতিদের কাছে একটা আবেদন করেন যে তারা যাতে সশরীরে এসে তারা যে অপরাধীদের বিচার করছেন বা যাদের যে অভিযুক্তদের বিচার করছেন, যে ঘটনার বিচার করছেন, সেই ঘটনাস্থল যাতে নিজের চোখে এসে তারা পরিদর্শন করে, তারা দেখে সেই বাদ বিবেচনা করেন, সেই বিষয়টি মূলত তাদেরকে জানিয়েছিলেন। পরবর্তীতে সেই আবেদনটি মঞ্জুর করে মূলত আজকে তারা ট্রাইব্যুনালের 3 জন বিচারপতি, প্রসিকিউশন এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যারা আইনজীবী রয়েছেন তাদের সমন্বয়ে মূলত আজকে এই টিএফআই সেল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলছিলেন যে এখানে সাবেক যে বিশেষ করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে এই টিএফআই সেলে রাখা হয়েছে, পাশাপাশি বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমানকেও এই গোপন বন্দিশালাতেই রাখা হয়েছে। পরবর্তীতে অনেকে এখান থেকে মুক্তি পেয়েছেন, পাশাপাশি অনেকের এখন পর্যন্ত তালিকা বা নিখোঁজের অনেক রয়েছেন, এইরকম কথা বলছেন। তবে এখানে যেহেতু আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন, তারাও মূলত একটি কথা তারা দাবি করছেন যে ট্রাইব্যুনালের সাক্ষীরা যে জবানবন্দি দিচ্ছেন, সেই জবানবন্দির সঙ্গে ঘটনাস্থলের আলামতের কিছুই মিল নেই, এরকমটি দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। তারা বলছেন গুমের মামলায় যেই সেনা কর্মকর্তাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের সম্পৃক্ততা নেই বলেও আজকেও তারা দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে যেহেতু এখানে বিচারপতিরা এসেছেন, এখানে পরিদর্শন করেছেন, এটি বিচারের অংশ হিসেবে একটি মেমোরেন্ডাম অর্থাৎ স্মারক হিসেবে লিপিবদ্ধ করবেন ট্রাইব্যুনালের বিচারকরা। তবে সবশেষে এখানে চিফ প্রসিকিউটর বলেছেন যে এই আয়নাগর বা এই গোপন বন্দিশালা যারা ধ্বংস করেছেন 5 আগস্টের পরপর যারা গোপন রেখেছিলেন তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করা হবে বলে বলেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তবে যেহেতু আরও একটি অর্থাৎ বিশেষ করে ডিজিএফআই এর যে আরেকটি গোপন বন্দিশালা রয়েছে জেআইসি সেল, সেটিও পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক সহ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট যারা রয়েছেন। পরবর্তীতে 4 আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে, সেটি হয়তো পরবর্তীতে আরও জানানো সম্ভব হবে। রাব্বি, ধন্যবাদ আপনাকে। গত 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 2 জন এবং ময়মনসিংহে মৃত্যু হয়েছে 1 শিশুর। সিলেটে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 113 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 77 জন। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 286 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। খাসি রয়েছে আর সবকিছু আল্লাহ দিলে কমছে। জ্বর হয়েছিল আর খাসি হয়েছিল, তখন আমি পল্লী ডাক্তারের কাছে ঔষধ খাইছি, খাওয়ার পরে কমে না কমার পরে আমি সদর হাসপাতাল আইছি। আমার বাচ্চার খুব অশান্তি আছে, পাগলের মতন আছে। মানে দেখা যায় আমার বাচ্চার আজ থেকে কালকে তাকিয়ে গেছে, কালকে তাকিয়ে কিছু আরাম হয়েছে। হাম মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি, তাই শিশুদের মাতৃদুগ্ধ প্রদানের বিষয়টি গুরুত্ব দিতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 উদযাপিত হচ্ছে। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি হতাশা প্রকাশ করে বলেন, বর্তমানে শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে অনীহা দেখান মায়েরা। তাই প্রতিটি জেলায় এই বিষয়ে মাসে অন্তত একটি সেমিনার আয়োজনের আহ্বান জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত সহ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। মায়ের দুধ, সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না,
শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। একজন চিকিৎসকের শিক্ষা জীবনের সিংহভাগ খরচ বহন করে রাষ্ট্র। নিয়মের ফাঁক আর দুর্বল ব্যবস্থাপনায় সেই সরকারি চিকিৎসকদের সেবার বড় অংশই চলে যাচ্ছে বেসরকারি খাতে। বিশেষজ্ঞরা বলছেন, পার্শ্ববর্তী দেশগুলোর মতো কঠোর নীতিমালা প্রণোদনা কিংবা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস নিশ্চিত করা না গেলে সরকারি চিকিৎসা সেবার বরাদ্দ বৃদ্ধির সুফল সাধারণ মানুষের অধরাই থেকে যাবে। যদিও চিকিৎসকদের দাবি, কর্মঘণ্টার বাইরে সেবামূলক কাজে যুক্ত হতে আইনি বাধা নেই। তানজিম শাফিনের প্রতিবেদন। বিকেল ৫টা, সরকারি হাসপাতালে বহির্বিভাগে সেবা যখন সীমিত, বন্ধ রোগী দেখা। বেসরকারি হাসপাতালে তখন ব্যস্ততম সময়। উচ্চ মূল্য হলেও বাধ্য হয়েই সেখানে ভিড় করেন রোগী ও স্বজনেরা। অভিজ্ঞ ডাক্তারের খোঁজ নিয়ে দূর দূরান্ত হতেও আসছেন তারা। প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে তো প্রাইভেটে আসা। ওখানে গিয়ে রোগীরও চাপ থাকে বেশি, বা আমাদের সমস্যাগুলো ডাক্তার ওইভাবে শোনেও না। শিশুদের মধ্যে উনি অনেক ভালো ডাক্তার এবং মানবিক ডাক্তার। খোঁজ সংবাদ পাইয়া পরে আসছি আপনার। সরকার তো ধীরে ধীরে চিকিৎসা হইতো। সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ থাকলেও বেসরকারি হাসপাতাল বা চেম্বারে রোগীদের পছন্দের শীর্ষে সরকারি চিকিৎসকরাই। আইসিডিডিআরবির তথ্য বলছে, বাংলাদেশের ৮০% বেশি সরকারি চিকিৎসক বেসরকারি প্র্যাকটিসের সাথে যুক্ত। কয়েক দশকে সরকারি স্বাস্থ্য অবকাঠামো কারিগরি বিনিয়োগ হলেও কার্যকর ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। নিশ্চিত করা যায়নি চিকিৎসকদের সার্বক্ষণিক দায়বদ্ধতা কিংবা আলাদা রোগী দেখার সুযোগ। সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে বিরাট একটা আয়োজন আছে। ধরেন ওটির কথাই যদি বলি, নিটোর বা পঙ্গু হাসপাতালে 30টার উপরে ওটি। 2016 বা এমন সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ হলো যে বিকেলবেলা ওটি করানো যায় কিনা, রুটিন ওটি। 4টা বছর আমি বলতে পারি ঢাকা মেডিকেলে, আমার ডিপার্টমেন্ট বলতে পারি, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে প্রচুর অপারেশন বেড়ে গিয়েছিল। এই জিনিসটা বন্ধ হয়ে যায় যখন কোভিড এসে হানা দিল। বাংলাদেশে 1982 সালের অধ্যাদেশের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরিতে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের সুযোগ অবারিত রাখা হয়েছে। তবে পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান সহ যেসব দেশ সুনাম কুড়িয়েছে, সেখানে সরকারি চিকিৎসকদের বেসরকারি চর্চায় রয়েছে কড়াকড়ি বা নিষেধাজ্ঞা। ভারতের সেন্ট্রাল হেলথ সার্ভিসের আওতাভুক্ত চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস পুরোপুরি অবৈধ। ক্ষতিপূরণ বাবদ 20% নন প্র্যাকটিসিং বা এনপিএ ভাতা পান চিকিৎসকরা। তবে কলকাতা সহ বেশ কিছু রাজ্যে শর্ত সাপেক্ষে বেসরকারিভাবে সেবা দিতে পারেন। তবে এজন্য এনপিএ ভাতা বাতিল ও স্বাস্থ্য বিভাগের অনাপত্তিপত্র প্রয়োজন হয়। পাকিস্তানের সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে এনপিএ ভাতা আরও বেশি। গ্রেড অনুযায়ী মূল বেতনের 50 থেকে 75%। এছাড়া খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের মতো প্রদেশে চিকিৎসকদের ইনস্টিটিউট বেসড প্র্যাকটিস বা আইবিপি চালু রয়েছে। সিঙ্গাপুরে সরকারি চিকিৎসকদের বেসরকারি চর্চাকে আখ্যায়িত করা হয় মুনলাইটিং বা চাকরিবিধির চরম লঙ্ঘন হিসেবে। তবে নির্দিষ্ট কিছু বিশেষজ্ঞ চিকিৎসককে সরকারি হাসপাতালের ভেতরেই প্রাইভেট রোগী দেখার অনুমতি দেয়। তবে তা মোট কর্মঘণ্টার 30% বেশি নয়। জনগণের টাকায় এমবিবিএস সম্পন্ন করে প্রতি বছর দেশে স্বাস্থ্য বিসিএস উত্তীর্ণ 3.5 থেকে 4 হাজার চিকিৎসক সরকারি নিয়োগ পান, কিন্তু কর্মজীবনের অধিকাংশ সময় দেন বেসরকারি ক্ষেত্রে। এ সমস্যা সমাধানে নিয়োগ পর্যায়ে সরকারি প্র্যাকটিসের বাধ্যবাধকতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এই স্বাস্থ্য শিক্ষাবিদ। নিয়োগের পর্যায়ে ঠিক করে নিতে পারেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবে না। আমি দিল্লিটার কথা বলি, সবচেয়ে অর্থবহ যে জিনিসটা তাদেরকে দেয়া হয় সেটা হলো গবেষণা করা তাদের জন্য ম্যান্ডেটরি, এবং তারা এই গবেষণার জন্য যে টাকা পান সেটা কিন্তু একটা লুক্রেটিভ অ্যামাউন্ট, লোভনীয় অ্যামাউন্ট। সুতরাং তারা ওই পথটাকে কিন্তু যে কোনো ডাক্তার চুজ করে নেবেন। আস্কিং হতে হবে সরকারের যে আমি চাই, সরকার কি চায়। আমাদের মেডিকেল কলেজগুলিতে মানে খুব একটা গবেষণা হয় না। শুধু প্রাইভেট চেম্বারেই ক্ষান্ত নন কোনো সরকারি চিকিৎসক, নিজেই খুলেছেন হাসপাতাল ব্যবসা। অথচ সরকারি চাকুরি বিধির 16 ও 17 নম্বর বিধি অনুযায়ী কোনো কর্মচারী ব্যবসা করতে পারবেন না। অনিয়ম রোধে সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট রোগী দেখার সুযোগ রাখার পরামর্শ এই বিশেষজ্ঞের। তুরস্কে এই সিস্টেমটা খুব ভালো কাজ করছে। ডাক্তাররা ওখানে বাইরে কেউ যায় না, তারা হাসপাতালেই থাকে, রুগী দেখে, তার অ্যাকাউন্টে টাকা জমা হয়। এই সিস্টেমটা যদি আমরা বাংলাদেশেও করি ক্রমান্বয়ে, তাহলে এই কম বিশেষজ্ঞ চিকিৎসক নিয়েও আমরা মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। দেশে সরকারি গেজেটভুক্ত 30 হাজারের বেশি চিকিৎসক পূর্ণ সময় সরকারি প্রতিষ্ঠানে সেবা দিলে কমে আসবে সেবাগ্রহীতার পকেট থেকে চিকিৎসা ব্যয়, নিশ্চিত হবে সরকারি অবকাঠামো ও বরাদ্দের ফলপ্রসূ ব্যবহার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।
বেসরকারি খাত নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট ও করণীয় ঠিক করতে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিভাবে বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান তৈরি করা যায় তা নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চান সরকার প্রধান। বৈঠকে ব্যবসায়ীরা আর্থিক প্রণোদনা, জ্বালানি সহায়তা ও বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজকরণ ও হয়রানি মুক্ত করার আহ্বান জানান। বৈঠকে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি ব্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া গেছে। ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। রাব্বি, বোমা সদৃশ বস্তুটির ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কি বলল এবং সেখানকার সার্বিক পরিস্থিতিটাও একটু জানতে চাই। একটু দেখাতে চাই যে মিরপুরের যে মেট্রো স্টেশন 10 নম্বর, সেই মেট্রো স্টেশনের ঠিক মেট্রো স্টেশনের ভেতরেই একটি কৌটা পাওয়া গেছে এবং সেই কৌটাটি তে বোমা ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আমরা একটু দেখাতে চাই যে পুরো স্টেশনটি কিন্তু বন্ধ করা আছে এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্য যারা আছেন তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং যেই স্থানে এই বোমা সদৃশ্য কৌটাটি মিলেছে সেটি হচ্ছে যে মেট্রো স্টেশনের যে লিফটের যে পয়েন্ট, বেশ কয়েকটি 4টি পয়েন্টই লিফট আছে, 4টি এক্সিট পয়েন্টেই আমরা এখন যে পয়েন্টটিতে আছি 10 নম্বর গোল চত্বর, সেই চত্বরের পাশে যে এক্সিট পয়েন্ট সেই পয়েন্টেই কিন্তু এই বোমা সদৃশ্য বস্তুটি মিলেছে। দেখতেই পাচ্ছেন বোম ডিসপোজাল ইউনিট, পুলিশের যে মেট্রোপলিটন পুলিশের সেই বোম ডিসপোজাল ইউনিটের সদস্য তারা কিন্তু এখানে এসে কাজ করছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে চারপাশে সবগুলো প্রবেশ এবং প্রস্থানের যে গেটগুলো আছে, যে লিফটগুলো ছিল সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং একই সাথে একটু বলতে চাই, ফার্ম গেটের যে মেট্রো স্টেশন আছে সেই স্টেশনেও কিন্তু স্টেশনের নিচে আমরা যে ছবিটি দেখেছি স্টেশনের নিচে একটি ব্যাগ পাওয়া গেছে। সেই ব্যাগটিতেও ধারণা করা হচ্ছে সেই ব্যাগেও বোমা সদৃশ্য বস্তু থাকতে পারে বা বোমা থাকতে পারে এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু সেখানে কাজ করছেন। আছি মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের এখানে স্টেশনটি বন্ধ থাকায় কিন্তু এখানে যাত্রী যারা আছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং এটি সময় লাগবে এবং কত সময় লাগবে যে সেটি বোমা কিনা সেটি নিশ্চিত হতে এবং তারপরে হয়তোবা এই স্টেশনটি চালু হবে। রাব্বি সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। বগুড়ায় ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। সকালে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়ার আদমদিঘিতে মাছের রেণুপোনা বিক্রি করে শহরে ফিরছিল পিকআপ ভ্যানটি। বউবাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান পিকআপের চালক, যাত্রীসহ 4 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় দুর্ঘটনা কবলিত যানগুলো। তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। অনেকে জাতীয় সংসদের চেয়েও রাজপথের সমস্যার সমাধান বড় করে দেখছে, কিন্তু সরকার সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে প্রেস ক্লাবের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রদর্শনী ও আলোচনা সভায় এই কথা জানান তিনি। বলেন, আন্দোলন সর্বস্ব অনেকে গঠনমূলক আলোচনায় আসতে চায় না। আন্দোলন করা কারোর জন্য পেশায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এখন দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও সরকার পিছপা হবে না। এ সময় মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র, কিন্তু স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে প্রাণ দিতে হবে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে তা মানুষ কল্পনাও করেনি। জানান, সরকারের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি
ফ্যাসিবাদের ক্ষত মেরামতে কাজ করছে। গণতন্ত্র ও সমৃদ্ধ ভিত্তিতে দেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান আহমেদ আজম খান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা যখন গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করতে চাই, জাতীয় সংসদকে যখন আমরা একটা এফেক্টিভ পার্লামেন্টারিয়ান কালচারের মধ্যে নিতে চাই, আমরা খেয়াল করেছি পার্লামেন্টের চাইতে রাজপথকেই অনেকের বেশি পছন্দ। নিরন্তর চেষ্টা করছি যে ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করবার জন্য। সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, এমনটা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বিদ্যানন্দ ফাউন্ডেশনে আয়োজিত বর্জ্য শোভাযাত্রা এবং ক্লিনিং ডে উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সকালে রাজধানীর শাহবাগে হওয়া আয়োজনে প্রশাসক আরও বলেন, দূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান খুব খারাপ। তিনি জানান, সিটি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারলে আরও খারাপ হবে পরিস্থিতি। সবাইকে নিজ দায়িত্বে শহর পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। বলেন, শহর ক্লিন ও গ্রিন করতে সবার অংশগ্রহণ প্রয়োজন। সিটি কর্পোরেশনের একার পক্ষে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনারে শেষ হয়। আমি আসার পরে তাদের দায়িত্ব জ্ঞান বলেছি, যার যার যে দায়িত্ব আছে সে পালন করতে হবে, আর না হয় স্বেচ্ছায় অবসর নিতে হবে, আর নাহলে তাকে আমরা অবসর দিতে বাধ্য হব। পরিষ্কার কথা, যে যে কাজ করবেন সেই কাজ সিনসিয়ারলি করতে হবে। রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি চাল। এক মাসের ব্যবধানে মানভেদে কেজি প্রতি দাম বেড়েছে 60 থেকে 80 টাকা। পাইকার ও দোকানিরা বলছেন, রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে দাম বেড়ে চলেছে। তবে ক্যাবের মতে অসাধু ব্যবসায়ী চক্র অতি মুনাফার লোভে বাজারকে অস্থিতিশীল করে ফেলেছে। রফতানিকারকদের দাবি, অভ্যন্তরীণ চাহিদাও বেড়েছে। রাজধানীর ঢাকার যে কোনো অলিগলিতে হাঁটলেও বুঁদ হতে হয় বিরিয়ানির সুবাসে। বেলা না গড়াতেই কাচ্চি, চিকেন বিরিয়ানি আর তেহারি কিনতে ভিড় বাড়ে রসনা বিলাসীদের। তাই ঢাকাকে একটু ভিন্নভাবে বিরিয়ানির শহর বললেও ভুল হবে না। কিন্তু অবাক করা বিষয়, দিন দিন এসব বিরিয়ানির দোকানিদের দুশ্চিন্তা বাড়ছে। কেননা একদিকে বেড়েই চলছে পোলাও চালের দাম, অন্যদিকে ক্রেতাদের কথা মাথায় রেখে এখনই বাড়ানো যাচ্ছে না প্লেটের দাম। ফলে কিছুটা লোকসানও গুনতেই হচ্ছে। খাবারের তো প্রতিদিন প্রাইস আপ ডাউন করা যায় না, দেখা যায় ফিক্সড প্রাইস। আগে আমরা 7,200 টাকা করে পোলাও বস্তা খেতাম 50 কেজি, তো এই জায়গায় এখন 10,000 টাকা বস্তা। যদি এরকমই দাম থাকে তাহলে আমাদের অবশ্যই বাড়াইতে হবে, কি জন্য, নাহলে লস করা তো হয় না। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় লাফিয়ে বাড়ছে খোলা পোলাওয়ের চালের দাম। কয়েক মাস আগের 160 টাকা কেজির চাল এখন হাঁকা হচ্ছে 170 থেকে 200 টাকায়। প্যাকেট চালের কেজি তো আগে থেকেই 210 টাকা। দোকানিরা বলছেন, সুগন্ধি চালের রফতানি বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে কিছুটা সংকট তৈরি হয়েছে। তারই প্রভাব পড়েছে দামে। আমাদের বেশি দাম কিনে আসে, আমাদের কোনো এখন ব্যবসা নাই, একদম লাভ। দাম বাড়ছে, আমরা শুনতে আসছি পোলাও চাল বলে বিদেশে রপ্তানি করে, যাতে আমরা এটা শুনতে আসছি। শর্ট হয়ে যাইতেছে, মহিলারা ধান পাইতেছে না, চাল পাইতেছে না, যার কারণে দাম বাড়ছে। আগে তো ছিল 120 টাকা 110 টাকা, সেই পোলার চাল হঠাৎ করে 200 টাকা 190 টাকা কেজি হয়ে গেছে। এভাবে যদি সব জিনিসের দাম বাড়ে তাহলে তো আমাদের যারা মধ্যবিত্ত আছে আমরা তাদের জন্য তো অনেক কষ্ট হয়ে যাবে। নাগালের বাইরে চলে গেছে আর কি, বিশেষ করে পোলার চালটা কেন হলো এটা আমরা তো বুঝতে পারতেছি না। পাইকারদের অভিযোগ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানদের দিকে। প্রবাসীদের কাছে চিনি গুঁড়া জাতের বাড়তি চাহিদা থাকায় বেড়েছে রফতানির চাহিদা। এ কারণে অনেকে অবৈধ মজুদও করেন। এই সব চালগুলো চলে যাচ্ছে বাইরে, আমাদের লোকালের চালের দাম অনেক বেশি, প্রচুর পরিমাণে দাম বাড়ছে, যেখানে এখন পাইকারি 200-210 টাকা কেজি। আমাদের বাজার থেকে চিনি গুঁড়া চলে যাচ্ছে বাইরে, যে কারণে আমাদের দেশে অনেক সংকটের কারণে চিনি গুঁড়ার দাম বাড়ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করছেন রফতানিকারকরা, বলছেন উল্টো কমেছে রপ্তানির হার। আপনাকে গভর্নমেন্ট যে লিমিট দিয়েছে, যেই আপনাকে কোটা যেটা বেঁধে দিয়েছে, এর বাইরে তো আর আপনি দিতে পারবেন না, এটাই দিতে হবে। সো আমার মনে হয় এটার উৎপাদনটাই আরও বেশি বাড়ানো উচিত। গভর্নমেন্টকে সেদিকে আসলে নজর দিতে হবে। বাজারে চালের সংকটের কথা উড়িয়ে দিলেন ক্রেতা ভোক্তাদের সংগঠন ক্যাব সভাপতিও। ধারণা, অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু অসাধু ব্যবসায়ী। পোলার চালের দাম 30 টাকা বেড়ে গেল, সেটা তো কোনো কারণ নেই, পর্যাপ্ত মজুদ আছে, সব কিছুই আছে, কিন্তু তারপরেও কেন দাম বেড়ে গেল? এটা আসলে ব্যবসায়ীদের কারসাজি।
এবং এই ব্যবসায়ীদের কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তো সরকারকে কঠোর হতে হবে, সেই জায়গায় আমরা ওই কঠোরতা দেখি না। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে 2025-26 অর্থ বছরে 2 দফায় মোট 23,959 টন সুগন্ধি চালের রফতানির অনুমতি দেওয়া হয়। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। স্পেনের ছিটমহল সিউতায় অভিবাসন প্রত্যাশীদের আকস্মিক ঢল বন্ধ হয়েছে। এরই মধ্যে 50,000-এর বেশি মানুষ ফিরে গেছে নিজ দেশ মরক্কোয়। তাদের অভিযোগ, স্থানীয়রা অমানবিক আচরণ করেছে তাদের সাথে। স্প্যানিশ সেনাবাহিনীর সাথে মিলে চালিয়েছে হামলা। সে সাথে খাবার ও বিশুদ্ধ পানির সংকটেও পড়েছে তারা। এসব কারণেই স্পেনের ভূখণ্ড ছাড়তে বাধ্য হয় অভিবাসন প্রত্যাশীরা। দল বেঁধে ট্রাকের পিছনে চড়ে ফিরতি যাত্রা, কেউ আবার পায়ে হেঁটেই ফিরছেন নিজ দেশ মরক্কোয়। হাজার হাজার মানুষ ছাড়ছেন স্পেনের ছিটমহল সিউতা। 2 দিন আগেই উন্নত জীবনের আশায় তারা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে পা রেখেছিলেন স্পেনের এই ভূখণ্ডে। দেশে ফেরা অভিবাসন প্রত্যাশীদের অভিযোগ, স্পেনের সিউতায় অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন তারা। টানা 48 ঘন্টা ভুগেছেন খাদ্যের অভাবে। স্পেন বলছে তারা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু তা সত্যি নয়। তারা সব দোকানপাট বন্ধ করে দিয়েছে, আমাদের বাঁচার কোনো উপায় রাখেনি। আমরা সিওটায় এসেছিলাম উন্নত জীবনের আশায়, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ফিরে যাচ্ছি। 48 ঘন্টা না খেয়ে থাকা সত্যি অনেক কষ্টকর। স্থানীয়দের সহিংস আচরণ ও অস্ত্রের হুমকির মুখে পড়তেও হয়েছে তাদের, এমনই অভিযোগ করছে অনেকেই। সিউতায় থাকা মরক্কনরাই আমাদের উপর হামলা করেছে। স্প্যানিশ সেনাবাহিনী ও তারা আমাদের উপর গুলি বর্ষণ করেছে। আমাদের এক ভাই নিহত হয়েছে, আমি এর বিচার চাই। এখানে আসার পর প্রথম সমস্যা ছিল খাবার না পাওয়া, আর দ্বিতীয় কারণ হলো মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশদের হামলা। স্পেনের সরকারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার ঢলে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা ছিল 60,000। সীমান্ত টপকে প্রবেশের সময় পদতলিত হয়ে এবং সাগরে ডুবে প্রাণ গেছে অন্তত 57 জনের, তার মধ্যে নারী শিশুরাও ছিল। পরিস্থিতি সামাল দিতে রাজধানী মাদ্রিদ ছেড়ে সিউতায় চলে আসেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সার্বিক পরিস্থিতি তদারকি করেন তিনি। পরিস্থিতি অনুকূলে না থাকায় এরই মাঝে 50,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশী ফিরে গেছে দেশে, জানিয়েছে স্প্যানিশ সরকার। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। স্পেনে আকস্মিক অভিবাসন প্রত্যাশীদের ঢলের কারণ হিসেবে সামাজিক মাধ্যমে টর্চার, ইসরায়েলের ষড়যন্ত্র তত্ত্ব। নেটিজেনদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি মাদ্রিদের অকুণ্ঠ সমর্থনের জন্য শাস্তিস্বরূপ এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। অনেকেই সরাসরি দায়ী করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মরক্কোকে। আব্রাহাম অ্যাকর্ড চুক্তির আওতায় মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে মরক্কোর। হঠাৎ করেই স্পেনের মালিকানাধীন সিওটায় অভিবাসন প্রত্যাশীদের ঢলের কারণ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল তর্ক বিতর্ক, যার মধ্যে সবচেয়ে আলোচিত ষড়যন্ত্র তত্ত্ব। গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের মধ্যে সবচেয়ে সোচ্চার স্পেন। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে তেল আবিবের সাথে সরাসরি বিবাদেও জড়িয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও মধুর নয় মাদ্রিদের সম্পর্ক। মুসলিম দেশ হলেও আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে মরক্কো, রয়েছে প্রতিরক্ষা চুক্তিও। এসব কারণেই স্পেনকে অস্থিতিশীল করার নেপথ্যে এই 3 দেশের ষড়যন্ত্রকে দায়ী করছেন নেটিজেনরা। এই ষড়যন্ত্র তত্ত্ব প্রমাণে চলতি বছরের শুরুর দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক নিবন্ধকে সামনে আনা হচ্ছে, যেখানে সিওতা ও মেলিয়াকে মরক্কোর ভূখণ্ড হিসেবে স্বীকৃতির সপক্ষে যুক্তি তুলে ধরেছিলেন বিশ্লেষকরা। পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর 2019 সালের এ সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ পুরনো এক পোস্টও এখন ভাইরাল। গত মার্চে মার্কিন এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মাইকেল রুবিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মিডল ইস্ট ফোরামে লেখা এক নিবন্ধে মরক্কোকে বুলডোজার নিয়ে সিওতা ও মেলিয়ার দিকে পদযাত্রা আয়োজনের আহ্বান জানিয়েছিলেন। সব মিলিয়ে এখন সামাজিক মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে তুলে ধরা হচ্ছে নানা যুক্তি। আগামী বছর অনুষ্ঠিত হবে স্পেনের জাতীয় নির্বাচন। বলা হচ্ছে বামপন্থী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে চাপে ফেলতেই হঠাৎ এমন সংকট তৈরি করা হয়েছে, যাতে ভোটারদের কাছে জনপ্রিয়তা কমে যায় তার। যদিও এই ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাত থাকার দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। মোস্তফা মাহমুদ,
যমুনা নিউজ। ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 9 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন আরও 15 জন। শনিবার রাজধানী কিয়েভে এই হামলা চালায় মস্কো। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবন। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে পড়ে আছে বেশ কয়েকজন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটকো এই তথ্য নিশ্চিত করে। এছাড়াও হামলা হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, আর এই সুযোগ কাজে লাগিয়ে দেশটির রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো। রুশ বাহিনীর হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোর কাছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জোরালো দাবি করে আসছে প্রেসিডেন্ট জেলেনস্কি। আজাদ কাশ্মীরের সহিংসতার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। শুক্রবার লাহোর প্রেস ক্লাবের সামনে হয় প্রতিবাদ কর্মসূচি। নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সমর্থনে কাশ্মীর সংহতি সমাবেশের ব্যানারে বিক্ষোভ করেন মানবাধিকার কর্মী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। তবে মিছিল শুরু হওয়ার পরপরই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। কাশ্মীরে গোলাগুলি বন্ধ করে সংকট সমাধানে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান বিক্ষোভকারীরা। আইনসভা নির্বাচন ঘিরে সম্প্রতি বিক্ষোভ সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে কাশ্মীর। পুলিশের গুলিতে নিহত হয়েছে কমপক্ষে 30 জন, যার প্রতিবাদে এই বিক্ষোভ। চার 4.7 মাত্রার ভূমিকম্পে কাঁপল ইতালির শহর নেপলস। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:45 কাম্পি ফ্রেগে এলাকায় আঘাত হানে এটি। ভূগর্ভের প্রায় 3 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। প্রাথমিকভাবে নেপলস ও এর আশেপাশের এলাকায় বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ এবং মেট্রো ট্রেন চলাচল, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নেপলসের রেকর্ড করা এই যাবৎকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। 2016 সালের পর মধ্য ইতালিতে পরপর কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। খেলার খবর। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রাত 8 ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ প্রথম বহরে 18 জন নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ দল। গত রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়ে টাইগাররা। আজ দুপুরে পৌঁছানোর কথা রয়েছে প্রথম টেস্টের ভ্যানু ডারউইনে। আর কাল দ্বিতীয় বহরে যাবেন আরও 10 ক্রিকেটার। বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফর। 2 টেস্টের এই সিরিজকে সামনে রেখে শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশের প্রথম বহর। 8 ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ সহ মোট 18 জন ছিলেন এই বহরে। রাত 9টার কিছু সময় পর বিমানবন্দরে একে একে উপস্থিত হন দলের সদস্যরা। সবার আগে আসেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের বন্ধু স্বজনরাও ভিড় জমায় ক্রিকেটারদের এক নজর দেখতে। সেলফির আবদারে ভক্ত সমর্থকদের নিরাশ করেননি তামিম মুশফিকরা। প্রথম বহরে মুশফিকুর রহিম, তানজিদ তামিম, অমিত হাসান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ সহ 8 ক্রিকেটার গেছেন অস্ট্রেলিয়ায়। রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ডারউইনের পথ ধরে টাইগাররা। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার স্থানীয় সময় বিকেল 3টায় তাদের ডারউইন পৌঁছানোর কথা। এরপর রোববার রাতে দ্বিতীয় বহরে একই সময় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন দলের আরও 10 ক্রিকেটার। 13 আগস্ট ডারউইনের প্রথম টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে 6 থেকে 8 আগস্ট 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে টাইগাররা। দীর্ঘ প্রায় 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল। 8 প্লেয়ার, কোচিং স্টাফ সহ প্রথম বহরে গিয়েছে 18 জন। ইনজুরির কারণে যে সফরে সঙ্গী হতে পারেননি নাহিদ রানা। সঙ্গে সবশেষ অ্যাওয়ে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়। ইনজুরি জর্জরিত বাংলাদেশের সামনে যে এখন বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার মাটিতে সেরাটা দেয়া। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। অস্ট্রেলিয়ার স্বনামধন্য স্পোর্টস অর্থোপেডিক সার্জন ডক্টর ড্রর মাউরের কাছে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বাংলাদেশের 2 পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। বর্তমানে সাইড স্ট্রেইন ইনজুরিতে ভুগলেও মূলত দীর্ঘদিনের শিনবোনের সমস্যার চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে রানাকে। অন্যদিকে তাসকিন আহমেদ ফিট থাকলেও তার অ্যাসেসমেন্ট করেছে বিসিবি। শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলের প্রথম বহর ঢাকা ছেড়েছে।
কিন্তু তার আগে মঙ্গলবার একই ফ্লাইটে অস্ট্রেলিয়ার পার্থের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিল দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাদের সঙ্গী হন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম। সাইড স্ট্রেইনের ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজে নেই রানা। তাসকিন আহমেদ আছেন দলে, তবে এই দুই পেসারের অগ্রিম সফরের মূল কারণ ডাক্তারি পরীক্ষা করানো, আর সেই কাজটাই সম্পন্ন হয়েছে শনিবার। পার্থে অস্ট্রেলিয়ার একজন স্বনামধন্য স্পোর্টস অর্থোপেডিক সার্জন ডক্টর ড্রর মাউরকে দেখিয়েছেন এই দুই টাইগার পেসার। ওজি এই চিকিৎসক মূলত হাঁটু, পা এবং গোড়ালির সার্জারির জন্য বিশেষভাবে সুপরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন খোদ তাসকিন নিজেই। এই মুহূর্তে তাসকিন আহমেদের কোনো গুরুতর চোট নেই, তবে ক্যারিয়ারের শুরু থেকেই ছোট বড় ইনজুরি ম্যানেজ করে খেলে আসছেন তাসকিন। মূলত অস্ট্রেলিয়ান এই শল্যবিদের কাছে তার অ্যাসেসমেন্ট করানোর জন্যই পাঠিয়েছে বিসিবি, নিশ্চিত করেছে টিম সংশ্লিষ্টরা। তবে নাহিদ রানার ইনজুরির খবর তো এখন সবার জানা দেশের ক্রিকেটে বার্নিং ইস্যুগুলোর একটি। বর্তমানে রানা সাইড স্ট্রেন ইনজুরিতে ভুগছেন, তবে ডাক্তার ড্রর মাউরের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য কিন্তু সেটি নয়। মূলত দীর্ঘদিনের শিনবনের সমস্যার মূল্যায়নের জন্যই অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল রানাকে। চিকিৎসা শেষে তাসকিন অস্ট্রেলিয়াতেই থেকে যাবেন, যোগ দেবেন দলের সাথে। তবে নাহিদ রানা ফিরে আসবেন দেশে, শুরু করবেন ইনজুরি থেকে ফিরে আসার রিহ্যাব। এদিকে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজ শুরু হবে 13 আগস্ট ডারউইনের মারারা ওভালে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বিতর্ক আর বয়কটের হুমকির মুখে শেষ পর্যন্ত বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এত কিছুর মাঝেও ইনফান্তিনো কাজ করে যাচ্ছেন 2030 বিশ্বকাপ নিয়ে। 64 দল হলে টুর্নামেন্টের মান কেমন হবে তা জানতে 14 আগস্ট স্বাধীন গবেষণা সংস্থা গঠন করবে ফিফা। খুঁটিনাটি বিশ্লেষণ করে সেই রিপোর্ট জমা দিতে হবে 11 সেপ্টেম্বরের মাঝে। একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ফিফা। সবেমাত্র 48 দলের বিশ্বকাপ দেখল পুরো বিশ্ব। এর মধ্যেই ফিফা ভাবছে দল সংখ্যা আরও বাড়িয়ে 64 করার। 2030 বিশ্বকাপকে ঘিরে এখন চলছে বিশাল কর্মযজ্ঞ, কারণ শতবর্ষের এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। রয়টার্সের সূত্র মতে 48 দল থেকে বাড়িয়ে 2030 বিশ্বকাপকে 64 দলের টুর্নামেন্টের রূপ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে ফিফা। দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের গত বছরের প্রস্তাবের পরই নড়েচড়ে বসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শতবর্ষের এই উৎসবে আরও বেশি দেশকে যুক্ত করতেই মূলত এই ভাবনা। এখন প্রশ্ন উঠছে, ফিফা কি শুধু লাভই দেখছে? রয়টার্সের সূত্র মতে দল বাড়লে খেলার মান কমবে কিনা, আন্তর্জাতিক সূচি কতটা জটলা পাকাবে এবং বাজারের ওপর কেমন চাপ পড়বে, সবকিছু খতিয়ে দেখতে একটি স্বাধীন সংস্থাকে দায়িত্ব দিচ্ছে ফিফা। 14 আগস্ট চূড়ান্ত হবে গবেষণার সেই সংস্থা, আর মাত্র 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 11 সেপ্টেম্বরের মধ্যেই জমা দিতে হবে পূর্ণাঙ্গ রিপোর্ট। এদিকে বিশ্বকাপ স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ আর বয়কটের হুমকিতেই টিকতে পারলেন না তিনি। পুরুষ ও নারী বিশ্বকাপ বিক্রির এই মাস্টার প্ল্যানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল উয়েফা থেকে শুরু করে এশিয়া ও কনকাকাফ। শুধু তাই নয়, বিদ্রোহ বেঁধে যায় ফিফার অভ্যন্তরেই। পদত্যাগ করেন খুদ সভাপতির জ্যেষ্ঠ উপদেষ্টা। সবার মতামত মনোযোগ দিয়ে শোনার পর এখন স্পষ্ট হয়েছে যে এই প্রকল্প এমন ধরনের বিভক্তি সৃষ্টি করেছে যা সমর্থনের মাত্রা যাই হোক না কেন এর মূল উদ্দেশ্যের জন্য আর কল্যাণকর নয়। সে কারণে এই প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না। আগামী দিনগুলোতে আমি সব সংশ্লিষ্ট পক্ষকে আবারও একত্রিত করার চেষ্টা করব। আসছে মার্চেই ফিফা নির্বাচন। ফিফার 7ম কংগ্রেসে 4র্থ মেয়াদের জন্য পুনরায় সভাপতি পদে নির্বাচন করার কথা রয়েছে 56 বছর বয়সী ইনফান্তিনোর। এই ঘটনার পর তার পুনর্নির্বাচন পড়েছে অনিশ্চয়তার মুখে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। নিয়ম ভঙ্গের দায়ে ইংলিশ ক্লাব চেলসিকে 1 কোটি পাউন্ড জরিমানা করেছে এফএ। একই সাথে দেওয়া হয়েছে 2 ট্রান্সফার উইন্ডোর উপর নিষেধাজ্ঞা। 2009 থেকে 2022 সালের মধ্যে রোমান আব্রামোভিচের মালিকানাকালে 74টি অভিযোগ প্রণীত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো চেলসি নিজেই বিষয়টি নতুন মালিকদের জানানোর পর তদন্তে সহযোগিতা করায় পয়েন্ট কাটার শাস্তি বাতিল করেছে আপিল বোর্ড। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান। তবে যে ট্রান্সফার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা বহাল থাকবে 2027 সালের 30 জুন পর্যন্ত।
দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন খান তাজনিন হাসান। সঙ্গেই থাকুন।